আসসালামু আলাইকুম। প্রিয় ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। তো আমরা কথা দিয়েছিলাম যে আজকে সন্ধ্যায় 6টা 30 মিনিটে আমরা একটা কিউএনডে সেশনের আয়োজন করব, যেখানে কিন্তু আমরা আমাদের আঙ্কেল আন্টি এবং শিক্ষার্থীদের যে বিভিন্ন ধরনের কনফিউশন আছে, যে 6, 7, 8 আসলে পড়াশোনা কিভাবে করতে হবে, কিভাবে ফিউচারের জন্য একটা ভালো বেসিক গড়ে তোলা যাবে এই সময়টাতে, সেটা নিয়ে আমরা আর কি ডিসকাশন করব। পাশাপাশি আঙ্কেল আন্টিদের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আমাদের এই আজকের সেশনে। তো যথারীতি আমরা চলে এলাম আজকের লাইভে। তো আপনাদের সবার সাথে আমি আছি লাইভে আসির আঞ্জুম খান, পাশাপাশি আমার সাথে আছে। আমি এস এম তামিম। আমি নাইমুর শরীফ। আচ্ছা, তো দুইজনকেই অনেক অনেক ধন্যবাদ, তামিম এবং শরীফকে। তো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সাথে কিন্তু লাইভে বিপুল সংখ্যক শিক্ষার্থী এবং অভিভাবক যুক্ত হয়ে গিয়েছেন। তো একটু শিক্ষার্থী এবং অভিভাবক বৃন্দ যারা আছেন, একটু কমেন্টে জানাবেন যে আসলে কে কোন এলাকা থেকে বা কোন জেলা থেকে আজকে আমাদের লাইভে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো ইতিমধ্যেই কিন্তু আমরা শরীফ দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ আমাদের সাথে আজকে লাইভে যুক্ত হয়েছেন। কেউ কেউ কমেন্ট করছেন রাজবাড়ী থেকে, নুরুল ইসলাম কমেন্ট করেছেন মৌলভীবাজার থেকে, আনোয়ারুল কবির কমেন্ট করছেন চট্টগ্রাম রাউজান থেকে। তো এইভাবে আসলে মোটামুটি সবগুলো অঞ্চল বা সবগুলো জেলা থেকেই মোটামুটি আমাদের উদ্ভাসের স্টুডেন্টরা কিন্তু এখন আমাদের সাথে যুক্ত থাকে। সো এটাই আসলে একটা স্বাভাবিক বিষয়। তো আমাদের আঙ্কেল আন্টি এবং শিক্ষার্থীদের যে কমন কনফিউশনগুলো হয় সেদিকে আমরা একটু দ্রুত চলে যেতে চাই। শরীফ, একটা খুব কিছু বলতে চাচ্ছিলাম। আমাদের আমাদের প্রশ্নগুলো চলে আসা শুরু করেছে, যে তাদের যে কনফিউশনগুলো, অভিভাবকদের যে টেনশন তাদের স্টুডেন্ট নিয়ে, সেটাও আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। তো আচ্ছা, আমাদের এক শিক্ষার্থী বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছে যে ভাইয়া, প্রাইমারিতে পড়াশোনা সহজ মনে হচ্ছিল, কিন্তু যখনই 6-এ উঠলো পড়াশোনাটা কঠিন মনে হচ্ছে। শরীফ, তোমার কাছেও কি একই জিনিসটা মনে হয়? আচ্ছা, আমি যদি আগে একটু ক্লাস 6-এ আমি যখন ছিলাম সেটা একটু বলি। ক্লাস 5-এ আমরা প্রাথমিক বিদ্যালয়ে থাকি। ক্লাস 6-এ যাওয়ার পর সাধারণত আমরা নতুন একটা স্কুলে ভর্তি হই। তো মনের মধ্যে ভয়টা তখন থেকে আরও বেশি তৈরি হয়, যে আমি তো এখন মাধ্যমিক স্কুলে ভর্তি হয়েছি, এতদিন যে স্কুলে ছিলাম, নতুন একটা স্কুল, নতুন টিচার, নতুন বন্ধু বান্ধব, আবার পড়াশোনাটাও বেড়ে গিয়েছে। আগে যতগুলো সাবজেক্ট ছিল এখন তো সাবজেক্ট বেড়ে গিয়েছে। তো এই জিনিসগুলো আমি যখন ক্লাস 6-এ ছিলাম আমার একটু টেনশন লেগেছে। তো স্টুডেন্টরা ভয় পায়, এটা স্বাভাবিক, কিন্তু ভয় পাওয়ার আসলে কোনো কারণ থাকে না, কোনো কারণ আসলে নেই। যে আমরা ক্লাস 6-এ উঠলেও আমাদের সাবজেক্ট যতগুলাই বাড়ুক না কেন, আমরা যারা সিরিয়াস আছি, আমরা আজকে যারা লাইভে আছি, আমাদের গার্ডিয়ান আন্টি আঙ্কেল যারা আছে তারা অবশ্যই সিরিয়াস, তারা তাদের সন্তানদের নিয়ে ভাবে। তো তারা যদি তাদের সন্তানদের এভাবে টেক কেয়ার করে এবং শুরু থেকেই তারা যদি পড়াশোনা সাথে থাকে, নতুন বইগুলা একটু দেখে, তাহলে তাদের আর ভয় পাওয়ার আসলে কোনো কারণ থাকে না। আচ্ছা, ধন্যবাদ শরীফকে। তো আমি আরেকজন স্টুডেন্টের কোয়েশ্চেন দেখতে পাচ্ছি তামিম, সেটা হচ্ছে কেউ কেউ বলতেছে মনে হয় ক্লাস 7-এ পড়ে, যে ভাইয়া 6-এ যখন ছিল তখন সিলেবাসটা মনে হচ্ছে ছোট, বাট 7-এ যখন উঠছে সিলেবাসটা মনে হচ্ছে অনেক বড়, বিশেষ করে ম্যাথ তারপরে সায়েন্স এগুলো একসাথে কম্বিনেশন করে পড়তে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো তোমার পরামর্শ আসলে কি থাকবে ওর প্রতি? সিলেবাসটা বড় মনে হওয়া স্বাভাবিক। আসলে আমরা যখন প্রত্যেক ক্লাসে, এটা শুধু 6 থেকে 7 বলে না, 7 থেকে 8-এ উঠবো, 8 থেকে 9-এ উঠবো, সিলেবাসটা সবসময় বড় হবে, বইটার সাথে সাথে বড় হবে। এখন আমরা নিজেরাও কিন্তু বড় হচ্ছে, আমাদের কিন্তু ক্যাপাবিলিটিটাও বাড়তেছে। আমরা যত বড় হচ্ছে আমরা তত বেশি কিন্তু সেই পড়াটাকে নেওয়ার ক্যাপাবিলিটিটা বাড়তেছে। সেই জন্য আমরা যদি রেগুলারলি পড়ি, এমন না যে খুব বেশি পড়া দরকার, সারাদিন পড়তে হবে, অনেক বড় সিলেবাস। আমরা যদি রেগুলারলি পড়ি, একটা নির্দিষ্ট টাইম মেনটেন করি যে প্রতিদিন আমরা পড়তে বসবো, নিয়মিত এক্সাম দিব, পাশাপাশি যদি আমাদের গার্জিয়ান যারা আছেন তারা যদি সেই বিষয়ে খেয়াল রাখে, সেই সাহায্য সহযোগিতার মাধ্যমে আমরা কিন্তু ইজিলি সিলেবাসটাকে কভার করে ফেলতে পারবো। এটা আর কি একটা আমাদের ধারণা তৈরি হয়ে যায় যে সিলেবাসটা অনেক বড়, আগে ছোট পড়ে আসছি, আগে অনেক বড় সিলেবাস একটা, কিন্তু এটা সম্পূর্ণ একটা জাস্ট একটা মানসিক বিষয়। যদি আমরা রেগুলার পড়ি তাহলে এটাকে বড় কিংবা কঠিন কখনোই মনে হবে না আমাদের কাছে। আচ্ছা শরীফ, এখানে আমাদের একজন আন্টি কোয়েশ্চেন করেছেন, মোস্ট প্রবলি আন্টি বলতেছেন, জাহানারা বেগম আন্টি কোয়েশ্চেন করতেছেন যে ওনার মেয়ে এই বছর ক্লাস 8-এ ভর্তি হয়েছে বা ক্লাস 8-এ উঠছে আর কি। তো ক্লাস 8-এ যেহেতু একটা বৃত্তি পরীক্ষার এখন একটা বিষয় আছে, সো ক্লাস 8-এ আসলে পড়াশোনাটাকে কিভাবে গোছানো দরকার বা কোচিং কতটা জরুরি, অথবা সাবজেক্ট ভিত্তিক টিউশন এখানে কতটুকু ইফেক্টিভ হবে, নাকি এক জায়গা থেকে সবগুলো পড়লে বেটার হবে, এই বিষয় উনি জানতে চাচ্ছিলেন। তোমার কি মতামত?
সাধারণত ক্লাস 6 এবং 7-এ আমরা কিন্তু একটা স্কুলের মধ্যেই পরীক্ষা দেই। আমার পজিশনটা ম্যাটার করে আমার ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তাদের মধ্যে। কিন্তু ক্লাস 8-এ আমরা যারা আছি, যারা বৃত্তি পরীক্ষা দিব, কেবলমাত্র আমার ফাইটিং বা আমার প্রতিযোগিতা কিন্তু আমার ক্লাসের মধ্যে সীমাবদ্ধ না। যেহেতু আমার প্রতিযোগিতা পুরো বাংলাদেশের সাথে, তাহলে আমার সিরিয়াসনেসটাও থাকতে হবে শুরু থেকে। এবং ক্লাস 6-7-এ আমি যেভাবে পড়েছি, পড়ার গতিটাও আমাকে অনেক বাড়াতে হবে। কারণ আমি যে এলাকায় বা যে স্কুলে রয়েছি, ওই উপজেলাতে বা ওই জেলাতে যতগুলা স্কুল আছে, হয়তো আমাদের মতোই টপার আছে, কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু টপারের সংখ্যা অনেক বেশি। তাহলে আমরা যারা ক্লাস 8-এ আছি, যে গার্ডিয়ানরা এখন থেকে বৃত্তি পরীক্ষা নিয়ে টেনশন করছে বা তারা ভাবছে তাদের সন্তানরা যেন পরীক্ষায় ভালো করতে পারে, আমার পরামর্শ থাকবে ক্লাস 8-এর এই জানুয়ারি মাস থেকেই রেগুলার পড়ালেখা করা, যেন কোনো সাবজেক্টেই কোনো রকম ত্রুটি না থাকে, কোনো দুর্বলতা না থাকে। কারণ যত দিন যাবে হয়তো শুরুর দিকে প্রেশার কম মনে হবে, কিন্তু বৃত্তি পরীক্ষা যত ঘনিয়ে আসবে আমাদের টেনশন বেড়ে যাবে। তখন আমি অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও বৃত্তি পরীক্ষায় কিন্তু ভালো করতে পারবো না। তাই উপদেশ থাকবে যারা আমরা বৃত্তি পরীক্ষা দিব এবছর, যেন আমরা জানুয়ারি থেকেই প্রত্যেকটা সাবজেক্ট খুব গুরুত্ব দিয়ে শুরু থেকেই পড়া শুরু করি। আচ্ছা, তো ধন্যবাদ শরীফকে। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, আমাদের এক আঙ্কেল মনোয়ার হোসেন আঙ্কেল বলতেছেন যে আমার ছেলেকে ক্যাডেটে দিতে চাই, কিন্তু স্কুলের পড়া আর ক্যাডেট ভর্তি কিভাবে যে কি করি, একটু তোমরা পরামর্শ দিলে ভালো হয়। অবশ্যই আমি এই পরামর্শটা একটু তামিমের কাছ থেকে শুনতে চাই। তামিম। আচ্ছা, যদি আমরা বলি যে ক্যাডেটে ভর্তির জন্য যে প্রিপারেশনটা, এটার জন্য কিন্তু আমাকে স্কুলের পড়ালেখা কিংবা রেগুলার পড়ালেখা এটা কিন্তু বাদ দিতে হবে এমন কিন্তু কোনো কথা না। আমরা আমাদের বেসিক যেটা পড়াশোনা, সব জায়গায় বেসিক জিনিসটা কিন্তু আমার সেম। সেটা অ্যাডমিশন হোক, ক্যাডেটের পরীক্ষা হতে পারে, স্কুলের পরীক্ষা হতে পারে, সেজন্য আমার বেসিক জায়গাটা ঠিক রাখতে হবে, রেগুলার পড়া পড়ে যেতে হবে। পাশাপাশি হচ্ছে আমি ক্যাডেটের জন্য প্রিপারেশন কীভাবে নিতে পারি, সেটা হচ্ছে ক্যাডেটের যেই টাইপের কোশ্চেন আসে, আমার নর্মাল পড়াটা কমপ্লিট করে আমি সেই টাইপের কোশ্চেনগুলো প্র্যাকটিস করবো, সেইগুলোর উপর এক্সাম দিব। যদি এই জিনিসটা আমি করতে পারি, আর তার জন্য অবশ্যই আমার একটা মেন্টরের কিছুটা প্রয়োজন আছে, সেখানে হয়তো উদ্ভাস আপনাদেরকে অথবা তোমাদেরকে হেল্প করতে পারে। এখানে তামিম তোমার সাথে একটু হালকা করে অ্যাড করি যে যারা ক্যাডেট ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা আছে, তাদের জন্য কিন্তু ইতিমধ্যেই আমাদের উদ্ভাস উমেশ শিক্ষা পরিবারের পক্ষ থেকে ক্যাডেট ভর্তি কোচিং কিন্তু চালু হয়ে গেছে। শরীফ যদি এই ব্যাপারে কিছু অ্যাড করো। আমরা যারা ক্যাডেটে পড়ার স্বপ্ন দেখছি, আমরা হয়তো একটা প্রান্তিক অঞ্চলে থাকি যেখানে অনেক সুযোগ সুবিধা পায় না। শহরে যারা আছে তারা একটু সুযোগ সুবিধা আসলে ভালো পায়, এটা সত্য কথা। তো এখন ডিজিটাল সময়ে, বর্তমান সময়ে এসে আমি প্রান্তিক অঞ্চলে থেকে যে পিছিয়ে যাব সেই সুযোগ নেই। এই যে আমাদের উদ্ভাসের যে কোর্সটা রয়েছে, আমি যে গ্রামেই থাকি, যত দূরেই থাকি, আমি যে মেন্টর পাবো, যে ভাইদের ক্লাস পাবো, পরীক্ষা দিতে পারবো, বই পাবো, এর মাধ্যমে কিন্তু আমি অনেক দূরে থেকেও শহরে থাকা একজনের মতো করেই আমি প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবো। এখানে আমরা বেশ কিছু ক্যাডেট ভর্তি বিষয়ে প্রশ্ন পাচ্ছি, যে কেউ কেউ জিজ্ঞেস করতেছেন যে ক্যাডেট ভর্তি কোচিং আসলে কিভাবে ভর্তি করাতে পারবেন উদ্ভাসে। এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের কিন্তু ক্যাডেট ভর্তি কোচিং কার্যক্রমটা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং সেখানে কিন্তু রেগুলার ক্লাস হবে, এক্সাম হবে, অর্থাৎ একটা পূর্ণাঙ্গ প্রিপারেশন কিন্তু আমাদের স্টুডেন্ট নিতে পারবে। সো বিস্তারিত জানতে অবশ্যই আঙ্কেল আন্টিরা তাদের নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করবেন। সারা দেশেই কিন্তু আমাদের এখন ব্রাঞ্চগুলো আছে এবং যে প্রত্যন্ত অঞ্চল থেকেও কিন্তু স্টুডেন্টরা সেখানে ভর্তি হচ্ছে এবং ভালো পড়াশোনার সুযোগ সুবিধা সেখান থেকে ভোগ করছে বা ফ্যাসিলিটেট হচ্ছে। এখানে ভাই আমি একটা কমেন্ট দেখলাম যে উনি কিউএন এর বিষয়টা জানতে চাইলো, Okay, okay. কোনো আঙ্কেল হয়তো। এই যে আমরা ক্যাডেটে ভর্তি হই বা 6, 7, 8 যে কোনো একাডেমিক কোর্সে ভর্তি হই না কেন, আমরা সাধারণত যখন বাসায় পড়তে বসি, পড়তে গিয়ে আমাদের অনেক কনফিউশন তৈরি হয়। Confusion হয়। সেই কনফিউশন দূর করার জন্যই আমাদের কিউএনএ এই সার্ভিসটা দেওয়া। অর্থাৎ একটা স্টুডেন্ট পড়তে গিয়ে তার যে প্রবলেমগুলো সে ফেস করবে, সেই প্রবলেমগুলো সে সাথে সাথে আমাদেরকে জানাতে পারবে, ফোনের মাধ্যমে, ছবি তুলে হোক, লিখে হোক, ভয়েসের মাধ্যমে হোক, এবং আমরা টিচাররা তাকে সাথে সাথে সেটা সমাধান করে দিব। অর্থাৎ যে কোনো প্রোগ্রামে সে যদি এনরোল থাকে, সে তার বাড়িতে বসে একজন প্রাইভেট টিউটরের মতো করে কিন্তু সাথে সাথে সমাধানটা করে নিতে পারছে। এখানে আসলে খুবই রিমার্কেবল একটা বিষয় তামিম, যে আগে এক সময় আমরা যখন প্রবলেম সলভ করতে যেতাম, আমাদের হয়তো কোনো একটা সমস্যায় পড়লে অনেক বড় ভাই বা বড় আপুদের কাছে যেতে হতো বা দিনের পর দিন একটু অপেক্ষা করতে হতো প্রবলেম সলভ করার জন্য। সো এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। আবার পুরোপুরি প্রবলেম যে সলিউশন হবে এটারও কোনো গ্যারান্টি নাই। যেটাকে শরীফ বললো যে প্রাইভেট টিউটরের ভূমিকা কিন্তু এখন নিয়ে নিয়েছে কিউএনডে সার্ভিস। এটার জন্য কিন্তু প্রাইভেট টিউটরকে হয়তো আলাদা করে আমাদের পেমেন্ট করতে হয়, বাট কিউএনডের জন্য কিন্তু আলাদা কোনো পেমেন্টের কোনো বিষয় নাই।
উদ্ভাসের যে কোনো কোর্সে আমাদের স্টুডেন্টরা যখন ভর্তি হবে ও কিন্তু এই সার্বক্ষণিক 24 ঘন্টার Q&A সার্ভিসটা কিন্তু পেয়ে যাবে। সো খুবই খুবই একটা হেল্পফুল ফিচার এখান থেকে। তো আমি আরও বেশ কিছু কমেন্ট দেখতেছিলাম, তা আমি এর ভিতরে একটা কমেন্ট আমার একটু চোখে আসলো, হয়তো কোনো অভিভাবকেরই হবে। তো আঙ্কেল বলতেছেন যে আমার বড় ছেলে থেকে দেখেছি যে বাজারে প্রচলিত গাইড বইগুলো দিলে অনেক সময় মিস ইনফরমেশনের কারণে বেসিকে ঘাটতি বা দুর্বলতা তৈরি হয়। এক্ষেত্রে করণীয় কি, তোমার কাছে কি মনে হয়? এক্ষেত্রে যদি করণীয় বলতে চাই, সেটা হচ্ছে বাজারে অনেক বই থাকবে স্বাভাবিক, এবং কিছু বইয়ে মিস ইনফরমেশন থাকে, কিংবা দেখা যায় অনেক বই আছে, অনেক সময় সবচেয়ে বড় যে কনফিউশনটা ক্রিয়েট হয় আমি কোন বই ছেড়ে কোন বইটা পড়বো। তাহলে এইটা হিসাব করতে গিয়ে অনেকে দেখা যায়, অনেক গার্জিয়ানরা বিশেষ করে স্টুডেন্টদের উপর অতিরিক্ত প্রেশার দিয়ে দেয় যে না তোমাকে 5টা 6টা গাইড বই পড়তে হবে। এইটা করতে গিয়ে কিন্তু রেজাল্টটা খারাপ হয়ে যায়। তাহলে এখানে সলিউশন হচ্ছে আমার যত কম এফিসিয়েন্ট ওয়েতে, আমি সবচেয়ে এফিসিয়েন্ট ওয়েতে কম পড়া পড়ে আমি ভালো রেজাল্টটা কী করে আনতে পারি, এবং তার জন্য উপায় হচ্ছে আমাকে মূল বই পড়তে হবে, পাশাপাশি আমার একটা সম্পূর্ণ গুছানো একটা কম্প্যাক্ট বইয়ের প্রয়োজন, এবং যেই কাজটা কিন্তু আমাদের উদ্ভাসের প্যারালাল টেক্সটটা করে দিচ্ছে। সুতরাং মূল বইয়ের পাশাপাশি কেউ যদি প্যারালাল টেক্সটের মাধ্যমে বইটা পড়ে এবং এটা ফলো করে, তাহলে বাজারে যত গাইড থাকার যা থাক তার যতটুকু নলেজ দরকার সে কিন্তু পুরোটা খুব ভালোভাবে পেয়ে যাচ্ছে, তার প্রেশারটাও কমতেছে। আর এইটা যদি কোনোভাবে সে ফলো করতে পারে তাহলে কিন্তু আশা করি খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে। এখানে প্যারালাল টেক্সটের কথা উঠে আসছে, অনেকেই আমরা দেখতে পাচ্ছি কমেন্টে যে কোয়েশ্চেন করতেছে যে প্যারালাল টেক্সট আসলে কিভাবে পাবে বা এটার জন্য কি করতে হবে, কোর্সে ভর্তি হলে প্যারালাল টেক্সট আলাদা করে কিনতে হবে কিনা। এখানে আমি একটু ছোট করে বলে দিই সবাইকে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আঙ্কেল আন্টিদের উদ্দেশ্যে বিশেষ করে যে ক্লাস 6, 7, 8-এ কিন্তু আমাদের অনলাইনে যে কার্যক্রম বা কম্বো ব্যাচে যে কার্যক্রম সেটা চলতেছে। আমি যদি একটু ক্লিয়ারলি বলি, আমাদের এখানে বিভিন্ন মাধ্যমে 6, 7, 8-এর একাডেমিক প্রোগ্রাম কিন্তু চলে। এর ভিতরে প্যারালাল টেক্সট বইটা কিন্তু আমাদের যে কম্বো ব্যাচ আছে সেই কম্বো ব্যাচে কম্বো ব্যাচ উইথ বুকস, সেখানে কিন্তু বই সহ সে যে কোনো ধরনের কোর্সে এনরোল করতে পারবে। অর্থাৎ ক্লাস 6, 7, 8-এর একাডেমিক কোর্সগুলো পারচেস করতে পারবে বই সহ, এটাকে আমরা বলি কম্বো উইথ বুকস। সো ওই কোর্সটা নিলে আমাদের কিন্তু আলাদা করে আর প্যারালাল টেক্সট বাজার থেকে কেনার ঝামেলা নাই। আর যদি কেউ মনে করে যে না আমি আলাদাভাবে প্যারালাল টেক্সট কিনতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে রকমারি থেকে অর্ডার দেওয়ার মাধ্যমে বা নিকটস্থ স্বনামধন্য যে লাইব্রেরিগুলো আছে সেখান থেকেও প্যারালাল টেক্সটগুলো সংগ্রহ করে ফেলতে পারে। তবে এখানে আমার মনে হয় যে শরীফ একটা বিষয় আমরা সবসময় অগ্রাধিকার দিই, যেহেতু তামিম বললোই যে মূল বইয়ের পাশাপাশি একটা সহায়ক বইয়ের দরকার হয়। সহায়ক বই হিসেবে কিন্তু প্যারালাল টেক্সট ইতিমধ্যেই স্টুডেন্ট মহলে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিশেষ করে 9, 10 ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্টরা কিন্তু এখন প্যারালাল টেক্সটে অনেক সময় দেখা যায়, যদিও আমরা এটা রেকমেন্ড করি না, যে মূল বইয়ের পরিবর্তেই প্যারালাল টেক্সটটাকে তারা পড়ে থাকে। এবং কিছুদিন আগেও বেশ একটা ভিডিও আমরা দেখেছি ভাইরাল হতে, যে মেট্রো রেলের ভিতরে স্টুডেন্টরা, বিশেষ করে নটরডেমের স্টুডেন্টরা প্যারালাল টেক্সট হাতে মেট্রো রেলে যাতায়াত করছে। সেটা আসলে প্যারালাল টেক্সটের যে পপুলারিটি তারই একটা সুন্দর এক্সাম্পল। আসলে শরীফ তোমার কাছে আবার একটু আসতে চাই, অনেক স্টুডেন্ট কমেন্ট করতেছে যে ভাইয়া যত ক্লাস উপরের দিকে যাচ্ছি তত মনে হচ্ছে পড়াশোনা কঠিন, মনে হচ্ছে আমার দ্বারা পড়াশোনা হবে না। তোমারও কি একই রকম মনে হইতো কিনা? জি ভাইয়া, এই ভয়টা আসলে আমারও কাজ করতো, আর আমি মনে করি এটা প্রত্যেকটা স্টুডেন্টের মনেই কাজ করে। আমি যে ভয় করছি এই ভয়টা একটা ভালো লক্ষণ, কারণ আমি ভয় করছি তার মানে আমি পড়ালেখাটা ভালো করতে চাই। এই যে আমার ইচ্ছাটা, সেই ইচ্ছার মাধ্যমে আমার ভয়টাকে এখন কাটাতে হবে। কিভাবে কাটাবো, এটার জন্যই আমাদের ক্লাস রয়েছে, বা আমাদের সাথে যারা থাকবে, কঠিন পড়াটাকে সহজ করে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের। আমাদের কাজ হচ্ছে আমরা রেগুলার ক্লাসগুলো করব, রেগুলার পরীক্ষাগুলো দিব। পূর্ববর্তী শ্রেণীতে আমি যেহেতু ভালো করেছি, বর্তমান শ্রেণীতেও আমিই ভালো করতে পারবো। আর আরেকটা বিষয় আমরা একটু মাথায় রাখবো, ভয়টা কাটানোর জন্য মনে রাখতে হবে আমার থেকে যদি কেউ ভালো করে, ভালো করার কারণ হচ্ছে সে আমার থেকে বেশি পরিশ্রম করছে, সে রেগুলার পড়াশোনা করছে, সে আমার থেকে বেশি বেশি ডাউটগুলো সলভ করছে, সে রেগুলার পরীক্ষা দিচ্ছে। যদি আমি রেগুলার পরীক্ষা দেই, রেগুলার ক্লাস করি এবং রেগুলার যে মনের ডাউট আছে সেই ডাউটগুলো দূর করি, তবে কিন্তু আমি যে শ্রেণীতেই থাকি না কেন সেই শ্রেণীতেই ভালো করা সম্ভব। সুতরাং ভয়ের কিছু নেই, আমার কাজ হচ্ছে শুধুমাত্র প্রতিদিনের পড়াটা কমপ্লিট করা। একদম ভয় পাওয়া যাবে না, পড়ার সাথে যে লেগে থাকবে, যে ভালোভাবে পড়বে, প্ল্যান করে পড়বে, কঠিন পড়াটাকে সহজ করে সে বুঝে নিবে, সে অবশ্যই সেখানে ভালো করবে। আচ্ছা শরীফ, তোমার কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আমরা কমেন্টে দেখতে পাচ্ছি, যেহেতু আমরা জানি যে শরীফ ক্লাস 6, 7, 8-এ নিয়মিতই ক্লাস নিয়ে থাকে। ফ্যান ফলোয়ারদের উদ্দেশ্যে তুমি কি বলবা? আচ্ছা, যারা আমাকে চেনে তারা জানে যে আমি আসলে বাংলা পড়াই। তো
যাদের সাথে পূর্ব পরিচিত আছে বা যারা এখানে নতুন আছে তাদের উদ্দেশ্যে সকল জনের উদ্দেশ্যে বলছি যে যারা অলরেডি ক্লাস করেছো আশা করি তোমরা সন্তুষ্ট এবং বাংলাটাকে যে আসলে বুঝে পড়া যায়, বাংলার মধ্যে যে আসলে সৃজনশীল জিনিসটা কি। এখানে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই, যারা ক্লাস 6-এ এই বছর উঠেছি, প্রাইমারি স্কুলের যে আমাদের পড়ালেখার স্ট্রাকচার ছিল, প্রশ্নের মান বন্টন ছিল, ক্লাস 6-এ এসে কিন্তু আমরা নতুন ধাঁচের একটা মান বন্টন পাবো, প্রশ্নের ধরন পাবো। বিশেষ করে সৃজনশীলের সাথে আমাদের অ্যাটাচ হতে হবে। বাংলার ক্ষেত্রে অনেক ভাব সম্প্রসারণ, রচনা, ইংরেজি ক্ষেত্রে প্যারাগ্রাফ বা আরও বিভিন্ন সৃজনশীল যে জিনিসগুলো সেগুলোর সাথে পরিচিত হতে হয়। তো আমরা চেষ্টা করি আমাদের ক্লাসের মাধ্যমে একজন স্টুডেন্ট যেন এই যে ক্রিয়েটিভিটিটা আছে সে নিজে থেকে লেখাটা আয়ত্ত করতে পারে, যে কোনো বিষয় নিয়ে লেখাটা সে শিখতে পারে, কঠিন কবিতা খুব সহজে যেন সে শিখতে পারে, ওয়ার্ডগুলার মানেটা কি, লাইনগুলোর ব্যাখ্যা কি, সেগুলো চেষ্টা করে আমরা আসলে পড়ানোর চেষ্টা করি। এর একটা উদাহরণ হয়তো যারা আজকে কমেন্ট করছে আমাকে নিয়ে অনেক সুনাম করছে, তারা রেজাল্ট জানাচ্ছে, এগুলা দেখে আমারও অনেক ভালো লাগছে। একই সাথে আমাদের সার্থকতা এটাই যে আমাদের ক্লাসগুলো যারা রেগুলার করছে, আমাদের সাথে যারা থাকছে, তারা তাদের পড়াটাকে সহজ করতে পেরেছে এবং পরীক্ষায়ও ভালো করেছে। আরেকটা বিষয় ভাই, এখানে আমি দেখলাম যে বারবার একটা প্রশ্ন আসছিল, যেহেতু আমরা প্যারালাল টেক্সট নিয়ে বললাম, ইংলিশ ভার্সনে প্যারালাল টেক্সট আছে কিনা। হ্যাঁ, আমাদের ইংলিশ ভার্সনে প্যারালাল টেক্সট আছে, ইংলিশ ভার্সনের জন্য আলাদা কোর্স আছে। আমরা যারা ইংলিশ ভার্সনে আছি তারাও কিন্তু চাইলে যুক্ত হতে পারবো। আচ্ছা, তো থ্যাংক ইউ শরীফকে। আসলে এখানে আমরা অনেকেই আঙ্কেল আন্টিদের কমেন্ট দেখতে পাচ্ছি, যে অনেকে হচ্ছে কমেন্ট করেছেন যে বেশ অনেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াসলি উদ্ভাসের একাডেমিক কোর্সে ছিলেন ক্লাস 6-এ 7-এ, তো তারা নতুন বছরে যে রেজাল্টটা ওদের দেয় সেটা হচ্ছে জানাচ্ছিলেন। তো বেশ আমরা সাফল্য দেখতে পাচ্ছি কমেন্টে, যে অনেকেই বলছে যে ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বা আগের চাইতে রেজাল্ট ইমপ্রুভ করেছে। আসলে স্টুডেন্টদের সাফল্যই আমাদের সাফল্য, স্টুডেন্টদের ভালো লাগা সন্তুষ্টি সেটাকে পুঁজি করেই আসলে উদ্ভাসমে শিক্ষা পরিবারের পথ চলা। সো এই পথ চলাটাকে আমরা আপনাদের সবার দোয়ায়, সবার উৎসাহে, সবার অনুপ্রেরণায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এটাই আমাদের অভিপ্রায়। তো অনেক আঙ্কেল আন্টিরাই হচ্ছে গিয়ে বলতেছিলেন যে আসলে কিভাবে ভর্তি হবে বা ভর্তি হওয়ার পরে হচ্ছে আমাদের ক্লাস এক্সামগুলো কিভাবে পরিচালিত হবে, তো সেটা নিয়ে একটু কথা বলবো। সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো অনলাইনেই হবে। বাংলাদেশের অনেক প্রত্যন্ত অঞ্চলের অনেক স্টুডেন্টরা একসময় ছিল যারা ভালো পড়াশোনার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল, বাট এখন কিন্তু আর ওই দিন নাই। অনলাইনের এই যুগে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও ইন্টারনেট সুবিধাকে কাজে লাগিয়ে খুব সহজে অনেক কোয়ালিটিফুল কন্টেন্ট, কোয়ালিটিফুল ক্লাস কিন্তু আমরা অ্যাক্সেস করতে পারি। তো সেটারই কিন্তু সুযোগ দেওয়া হচ্ছে আমাদের ক্লাস 6, 7, 8 একাডেমিক প্রোগ্রামে। দেশসেরা টিচাররা সেখানে অনলাইনেই কিন্তু ওদের ক্লাস নেবেন এবং অনলাইনেই ওরা কিন্তু ওদের ক্লাসগুলো করতে পারবে। এবং কম্বো ব্যাচ যেটা আছে, কম্বো ব্যাচে যারা ভর্তি হবে তারা অনলাইন ক্লাসের পাশাপাশি অফলাইনে গিয়েও কিন্তু এক্সামগুলো দিতে পারবে। অর্থাৎ আমরা জানি যে যে কোনো এক্সামই আসলে অফলাইনে দিতে হয়। সো অফলাইনে এক্সাম দেওয়ার সুযোগ সেখানে থাকছে, শর্ত হচ্ছে কম্বো ব্যাচে যারা ভর্তি হবে তারা এই সুযোগটা পাবে। পাশাপাশি যারা যারা কোর্সের সাথে বই ক্রয় করতে চায় বা বই নিয়ে নিতে চায়, যা এমনিতে মূল বইয়ের পাশাপাশি আমরা জানি সহায়ক বইয়ের দরকার হয়, সহায়ক বই হিসেবে যদি প্যারালাল টেক্সট শুরুতে একদম বছরের শুরুতেই কোর্সে ভর্তি হওয়ার সাথে সাথে নিয়ে নিই তাহলে তো আরও ভালো। একদম 16 কলাপূর্ণ নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ নিতে নিতে পড়াশোনাটাও হয়তো নতুন একটা উদ্যমে শুরু হবে। এটাই আসলে আমাদের ছোটবেলায় সবারই একটা অভিজ্ঞতা। সো মিক্সড কম্বো ব্যাচ উইথ বুকস, এইভাবে কোর্সটি যারা পারচেস করবে তারা হচ্ছে অনলাইনে ক্লাস করতে পারবে, অফলাইনে এক্সাম দিতে পারবে এবং প্যারালাল টেক্সটও কোর্সে ভর্তির সাথে সাথে কালেক্ট করে ফেলতে পারবে। অর্থাৎ এটা একটা পূর্ণাঙ্গ কোর্স আর কি বলা যায়। আর কেউ যদি চিন্তা করেন যে না আমার আসলে বই আপাতত দরকার নাই, সেই ক্ষেত্রে হচ্ছে কম্বো ব্যাচ উইদাউট বুকস হচ্ছে গিয়ে কোর্সটা পারচেস করতে পারি। আর কারো যদি মনে হয় যে না আমি হচ্ছে অফলাইনেও এক্সাম দিব না, অনলাইনে এক্সাম দিতে চাই, অনলাইনে ক্লাসও করব, অনলাইনেই এক্সাম দিব, যদিও এটা আমাদের রেকমেন্ডেড না, তাও কেউ যদি চায় যে অনলাইনেই ক্লাস করব, অনলাইনে এক্সাম দিব, সেই সুযোগও থাকছে অনলাইন ব্যাচে। সো এই হচ্ছে আমাদের 3টা সার্ভিস, একটা হচ্ছে অনলাইন ব্যাচ, অনলাইন ক্লাস এক্সাম, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মিক্সড কম্বো ব্যাচ উইদাউট বুকস, অর্থাৎ অনলাইন ক্লাস অফলাইন এক্সাম, কোনো বই নাই। আর তৃতীয়ত যেটা সবচেয়ে বেশি মোস্ট রিকমেন্ডেড সেটা হচ্ছে আমাদের মিক্সড কম্বো ব্যাচ উইথ বুকস, যেখানে আমাদের অনলাইন ক্লাস থাকবে, অফলাইন এক্সাম থাকবে এবং প্যারালাল টেক্সটও কিন্তু আমাদের স্টুডেন্টরা পেয়ে যাবে। সো এই ছিল আমাদের মোটামুটি যে সার্ভিসগুলো আমাদের আঙ্কেল আন্টিরা আমাদের কাছে জানতে চাচ্ছিলেন সেটা।
আচ্ছা, তো হ্যাঁ, আদিয়ান আহমেদ কমেন্ট করেছেন, আপনার কাছে পড়ে আমার ছেলে প্রথম হয়েছে, এবার অষ্টম শ্রেণীতে উঠেছে। আপনারা সাথে 3 বছর আমার ছেলে যুক্ত আছে, এবারও ভর্তি হচ্ছে। মাশাল্লাহ, আসলে এই ধরনের কথাগুলো আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। অনেকে আমরা কমেন্টে দেখতে পাচ্ছি যে ভর্তি হয়ে গিয়েছে, এরকম একটা বিষয়। সো এখান থেকে কিন্তু একটা আমরা আন্দাজ পাচ্ছি যে যারা আসলে এখন সচেতন বা একটু পড়াশোনা এগিয়ে থাকতে চায়, তারা কিন্তু একদম বছরের শুরুতেই যে এই বছরটার পড়াশোনাটা আসলে কিভাবে গুছিয়ে নেবে, কিভাবে তাদের পরিকল্পনা বা টার্গেটটা হবে সেটাকে সেট করে নিতে চায়। আর তারই একটা অংশ হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই কিন্তু কোর্সে হচ্ছে গিয়ে ভর্তি হয়ে গিয়েছে। সো এটা আসলে খুবই সুন্দর একটা বিষয়। আহ, এখানে আমাদের কোর্স বিষয়ে আরও বিস্তারিত আমাদের অনেক আঙ্কেল আন্টিরাই জানতে চাচ্ছেন। আমরা একটু আপনাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে কোর্স বিষয়ে যে কোনো ধরনের কনফিউশন, যে কোনো ধরনের কোয়েশ্চেন কিন্তু আপনারা এই বিষয়ে যোগাযোগ করতে পারেন নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করলে কিন্তু আমাদের উদ্ভাসের ব্রাঞ্চে যে ভাইয়ারা বা টিম মেম্বার ভাইয়ারা কর্মরত থাকেন, ওনারা যথেষ্ট আন্তরিকতার সাথে আপনাদেরকে বিষয়গুলো সম্পর্কে অবগত করবেন ইনশাল্লাহ। তা আমি আবার একটু তামিমের কাছে আসতে চাই। তামিম, আমাদের এইখানে স্টুডেন্টদের একটা কমন কোশ্চেন হচ্ছে যে ভাইয়া ইংলিশ রাইটিংয়ে ভালো করতে পারি না, নাম্বার কম আসে, অথবা প্রচুর পড়াশোনা করি বাট ভুলে যাই। এই সমস্যাটাকে আসলে ওর একার না, সবার। তুমি এটা কিভাবে ট্যাকেল দিতা? এটা একা বলেন, এটা প্রত্যেকটা যে ফার্স্ট হবে, যে ক্লাসের লাস্ট হবে, সবারই এই সমস্যাটা হয় যে যারা ট্যাকেল দিতে পারে না কিংবা অনেক পড়তেছে তারপরেও কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে না, কিন্তু তারপরেও যে লাস্ট থেকে ফার্স্ট হবে সে উঠে আসে কিভাবে? সে নিয়মিত প্র্যাকটিস করে, নিজের ভুলগুলোকে শুধরায় নেয়। সেজন্য ইংলিশের ক্ষেত্রে যদি স্পেসিফিকভাবে বলি, তাহলে ইংলিশের ক্ষেত্রে রাইটিংগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর রাইটিং মুখস্থ করার বদলে আমাদেরকে শিখতে হবে কীভাবে আমরা নিজেরা জিনিসটা আয়ত্ত করতে পারি, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে সেটাকে আমরা খাতায় লিখতে পারি। আর এই কাজের জন্য আমাদেরকে অবশ্যই, যেটা যে একটু আগে ভাইয়া এক্সামের ব্যাপারে বললেন, এটা আমি প্রায় বলি যে এই যে আমাদের যে উন্নতিকর, এর জন্য এক্সামটা আমাদের সবচেয়ে বেশি জরুরি। আর সেটা কিন্তু যে উদ্ভাসের সাথে হয়ে যাচ্ছে, আমরা রেগুলার কিন্তু এক্সামটা দিতে পারতেছি। সুতরাং এই নিয়মিত এক্সাম দেওয়ার মাধ্যমে আর এই রাইটিংগুলোকে কিংবা আমাদের ক্রিয়েটিভিটিটাকে আয়ত্ত করে নিজের কন্ট্রোলে নিয়ে এরপর যদি আমরা রেগুলার প্র্যাকটিস করি, তাহলেই যে কোনো সমস্যা ওভারকাম করা সম্ভব। আচ্ছা, অনেকেই কমেন্ট করছিলেন যে ইংলিশ ভার্সনে এখানে আলাদা ক্লাস হয় কিনা। উত্তর হচ্ছে হ্যাঁ, ইংলিশ আর বাংলা ভার্সন কিন্তু আমাদের এখানে পৃথকভাবে ক্লাস হয়। সো ইংলিশ ভার্সনের প্রচুর গার্ডিয়ান এবং স্টুডেন্ট কমেন্ট করেছে, সো তাদের জন্য এটা বলা। আর আরেকটা বিষয় এখানে আমাদের উঠে আসছে, সেটা হচ্ছে অনেকেই হচ্ছে আমাদেরকে বলতেছিলেন যে আমাদের বিভিন্ন ধরনের ব্যাচ টাইম অ্যাভেইলেবল আছে কিনা, যেমন ক্লাস 8-এ ব্যাচ অ্যাভেইলেবল আছে কিনা একটা নির্দিষ্ট টাইমে। এখানে বলে রাখা ভালো যে আমাদের অনলাইনে কিন্তু ক্লাস 6, 7, 8-এ ভর্তি চলছে। বিস্তারিত জানতে অবশ্যই নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কিন্তু বিস্তারিত এ বিষয়ে বলা আছে। ইনশাল্লাহ আমরা আজকের লাইভে হচ্ছে আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে সেই কোয়েশ্চেনগুলোকে আইডেন্টিফাই করে আনসার দেওয়ার চেষ্টা করছি বা ডিসকাশন করার চেষ্টা করছি। এরকম অনেক অনেক লাইভ হবে, কোর্স সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু এই গ্রুপটার মাধ্যমে আসতেই থাকবে। সো বিস্তারিত জানতে আমাদের আপ টু ডেট থাকতে হলে কিন্তু এই গ্রুপে, অর্থাৎ ক্লাস 6, 7, 8 একাডেমিক যে গ্রুপটা আছে এই গ্রুপগুলোতে কিন্তু আমাদের জয়েন করে ফেলতে হবে। এবং শুধু নিজেরা জয়েন করলেই হবে না, নিজেদের বন্ধু বান্ধব, আঙ্কেল আন্টিরা যারা আছেন সবাইকে মিলে একসাথে কিন্তু জয়েন করতে হবে। আচ্ছা শরীফ, তোমার কাছে একটু আসি, কিছু বলতে চাচ্ছিলাম মনে হয়। হ্যাঁ, এই যে আমি কয়েকজনের কমেন্ট দেখলাম যে তারা বিশেষ করে ক্লাস 8-এ তারা একটু চিন্তিত যে বৃত্তি পরীক্ষা এবং স্কুলের পরীক্ষা কিভাবে তারা আসলে কাভার করবে শুরু থেকে পড়ে। তো এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে যে আমরা যে টপিকটা পড়ছি এটা মাথায় রাখতে হবে, একই টপিক থেকেই কিন্তু আমার স্কুলে প্রশ্ন হবে এবং বৃত্তি পরীক্ষাতেও প্রশ্ন হবে। সুতরাং ওই টপিকটা আমাকে একদম কোর থেকে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মোটামুটি খুব ভালো করে ক্লিয়ার করতে হবে। হয়তো স্কুলে সাধারণত যে টিচার পড়ায় সেই টিচার প্রশ্ন করে থাকে, হয়তো স্কুলে অল্প পড়িয়ে হয়তো আমরা পরের টপিকে চলে যাই, এটা আমাদের সাথে হতো আমরা যখন স্কুলে ছিলাম। কিন্তু দেখা যায় স্টুডেন্টরা স্কুলে এই টপিকগুলো অল্প পড়ার কারণে যখন সে বৃত্তি পরীক্ষার মতো পরীক্ষাগুলো দেয় তখন কিন্তু তার কাছে প্রশ্নগুলো অনেক কঠিন মনে হয়। তাই আমার পরামর্শ থাকবে বছরের শুরু থেকেই যারা ক্লাস 8-এ আছি, যারা এই যে প্রশ্নগুলো করছি, যেমন ন্যারেশন বা ইংরেজি দ্বিতীয় পত্র কিছু টপিক স্কুলে নেই কিন্তু বৃত্তি পরীক্ষায় আছে, তাদের আমি বলবো তোমাদের জন্য আমাদের কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা যেন এই ক্লাসগুলো করার মাধ্যমে তুমি স্কুলেও ভালো করতে পারো এবং বৃত্তি পরীক্ষাতেও ভালো করতে পারো। আচ্ছা শরীফ, এখানে আমাদের আরও বেশ কিছু কোশ্চেন চলে আসছে। সেটা হচ্ছে আমাদের বেশ কিছু আঙ্কেল আন্টিরা কোশ্চেন করতেছেন যে ওনার ছেলে এখন ক্লাস 8-এ ভর্তি হয়েছেন, তো 7-এ থাকতে সাবজেক্ট ভিত্তিক আলাদা আলাদা টিউশন করতে গিয়ে বাসায় পড়া সেভাবে সময় পায় নাই, আবার কিছু কিছু ক্ষেত্রে ঘাটতি তৈরি হয়ে গেছে। সেই ক্ষেত্রে এটা রেকমেন্ডেড কিনা একটু জানতে চাচ্ছিলেন।
এই সমস্যাটা অনেক বেশি হয়, বিশেষ করে অনেক ভালো স্টুডেন্ট থাকার কারণেও সে আলটিমেট পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। তাহলে সমস্যাটা কি? সমস্যা হলো স্পেসিফিক দুই একটা সাবজেক্টে বেশি গুরুত্ব দেওয়া। সে যে কোনো কঠিন পড়া সহজে বুঝতে পারে, কিন্তু বাড়িতে যেটা হয় দুই একজন টিচারের কাছে পড়ার কারণে অন্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো একদম টাচই করা হয় না। যে কারণে স্কুলের পরীক্ষা হোক বা ক্লাস 8-এর বৃত্তি পরীক্ষা হোক, সে কিন্তু টোটাল ফলাফলটা আর ভালো করতে পারে না। তাই এক্ষেত্রে আমি বলবো যে দু একটা সাবজেক্টে স্পেসিফিক গুরুত্ব না দিয়ে সবগুলো সাবজেক্টই যেন সমানভাবে গুরুত্ব দেওয়া হয়। যেমন আমাদের কোর্স প্ল্যানগুলোও প্রায় এইভাবেই করা, যেন সে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানের পাশাপাশি অন্য সাবজেক্টগুলোও খুব ভালোভাবে এখানে শেষ করতে আরেকটা পারে। বিষয় একটু অ্যাড করি যে যখন মাল্টিপল সাবজেক্টে আলাদা আলাদা কোচিং বা টিউশন স্টুডেন্টরা করে, যেটা দেখা যায় যাতায়াতে আসা যাওয়ায় প্রচুর একটা সময় চলে যায়, যে এক জায়গা থেকে অন্য জায়গায়, এটা একটা বিষয়। পাশাপাশি ওরা তো মানে ছোট মানুষ, চাইলে ওরা একদম সারাদিন কোচিং টোচিং করে বাসায় এসে একটা নিজের তো একটা পড়ার ব্যাপার আছে, ওই পড়ার সময়টা হয়তো ওইভাবে হয় না। তো এই ক্ষেত্রে আমরা বলা হয় যে বাসায় নিজের কাছে নিজে পড়াশোনার একটা ন্যূনতম সময় রেখেই আসলে কোচিং বা টিউশনের ব্যাপারগুলোর দিকে যাওয়া উচিত। এই কারণে কিন্তু আমাদের যে উদ্ভাসম্য শিক্ষা পরিবারের একাডেমিক যে ক্লাসগুলো হয়, শরীফ তো নিয়মিত একাডেমিক ক্লাস নাও 6, 7, 8-এর, সেখানে ক্লাস ডিউরেশন কীরকম থাকে সেটা আমাদেরকে আঙ্কেল আন্টিদের একটু জানাবে। পাশাপাশি স্টুডেন্টরা আসলে এই ক্লাসগুলো করার পর দিনের কতটুক সময় জুড়ে নিজে পড়াশোনার সময় পাবে সেটাও যদি একটু বলতে। আচ্ছা, তো সাধারণত আমাদের ক্লাসগুলো যেহেতু অনলাইনের মাধ্যমে থাকে, সে স্কুল থেকে আসার পর বাড়িতে রেস্ট করে তার সময় মতো করে আমাদের ফিক্সড টাইম থাকে সন্ধ্যার পর, এবং ক্লাসগুলোর ডিউরেশন সাধারণত থাকে 1 ঘন্টার মতো। এবং আমরা এটা কোনো রেকর্ডেড ক্লাস দেই না, আমরা লাইভ ক্লাস, অর্থাৎ সে যে অনলাইনে আসবে। এখানে ভাই আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই, অনেক অভিভাবক ভয় পায় যে অনলাইনে যদি এত ছোট বয়সে দেওয়া হয়, সে যদি অন্য যেমন ইউটিউব বা ফেসবুকে যদি এডিক্টেড হয়ে যায়। তো আমরা কিন্তু ক্লাস ইউটিউব বা ফেসবুক লাইভে নেই না, আমাদের একটা স্টুডেন্ট পোর্টাল আছে, একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে সে লগ ইন করলে লাইভ ক্লাসে সে যুক্ত হতে পারবে। সেখান থেকে সে চাইলেও আর বের হতে পারবে না। আমরা লাইভ ক্লাসে সে যদি কোনো পড়া না বুঝতে পারে, সে কিন্তু সাথে সাথে কোশ্চেনও করতে পারবে। তাহলে আমরা লাইভ ক্লাসটা খুব ইন্টারেক্টিভভাবে শেষ করি এবং তার যত কনফিউশন আছে সেটাও শেষ করি। এবং আমাদের ক্লাসগুলো 1 ঘন্টা করার পর সে পর্যাপ্ত সময় পাবে তার বাকি পড়াগুলো গোছানোর জন্য। আর আমাদের স্টুডেন্টের যে বেশি সমস্যাটা হয়, নিজে পড়ার সময় অনেক ডাউট থেকে যায়, সেটার জন্য আমাদের কিউএনএ সার্ভিসটা আছে। আচ্ছা, তো এইখানে তামিম তোমার কাছে একটু আসি। অনেক আঙ্কেল আন্টিরা কোয়েশ্চেন করতেছিলেন যে এখন হঠাৎ করে 6, 7, 8-এ ওদের হাতে মোবাইল ফোন যেহেতু দিতে হচ্ছে বা অনলাইনে ওদের অ্যাক্টিভিটি বাড়াতে হচ্ছে, এই ক্ষেত্রে কেউ কেউ আশঙ্কা করতেছেন যে তাদের সন্তান বিপথে চলে যাবে কিনা। তো এই বিষয়ে তোমার আসলে মতামত কি? বর্তমান সময়ে কি আসলে অনলাইন বা প্রযুক্তির সহায়তা ছাড়া সামনে আগানো পসিবল কিনা? না, অবশ্যই প্রযুক্তির সহায়তা লাগবে এবং সেজন্য অনলাইন অবশ্যই দেওয়া উচিত। প্রত্যেকটা একজন এইরকম বয়স থেকে সবাইকে মোবাইল কিংবা স্মার্টফোন অবশ্যই ব্যবহার করতে হবে, কিন্তু কথা হচ্ছে আমি কোথায় ব্যবহার করতেছি। আর এইখানে অবশ্যই যেহেতু এখনও তারা পুরোপুরি প্রাপ্তবয়স্ক না, তাদেরকে অভিভাবকের গাইডেন্সের আন্ডারে থাকতে হবে। অর্থাৎ অভিভাবক যারা আছেন কিংবা গার্জিয়ান আছেন, তারা অবশ্যই তাকে যখন ক্লাস টাইম কিংবা কখন পড়ানো হচ্ছে, কখন কি সমস্যা হচ্ছে সেগুলো জেনে নিয়ে ক্লাস টাইমের মধ্যে একটা নির্দিষ্ট সময় যদি তাদেরকে অ্যালাউ করেন যে এইটুক সময় তাদেরকে স্মার্টফোন দেওয়া হবে, তাহলে কিন্তু এই জিনিসটাকে কন্ট্রোল করা সম্ভব। সেজন্য অযথা না দিয়ে তাদেরকে অবশ্যই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গাইডেন্সের আন্ডারে স্মার্টফোন ইউজ করতে দিতে হবে। এবং পাশাপাশি শিক্ষার্থী যারা আছো তাদেরকেও খেয়াল রাখতে হবে যেন বিপথে না গিয়ে আমি স্মার্টফোনটাকে যেন আমরা প্রোডাক্টিভ ওয়েতে কাজ করি, আমার স্মার্টফোন ব্যবহার করার কারণে আমার পারফরমেন্স যেন আরও ভালো হয়, কখনো যেন খারাপ না হয়ে যায়। যদি এই বিষয়টা ইনশোর করা যায় তাহলে স্মার্টফোন কোনো প্রবলেম না, বরং স্মার্টফোনের সাহায্যেই কিন্তু আমরা আমাদের অবস্থানটাকে আরও বেটার করতে পারবো। আচ্ছা, আসলে আমি একটু তামিমের সাথে অ্যাড করি যে অনলাইন বা প্রযুক্তি এটাকে বলা হয় একটা ঘোড়ার মতো। একটা ঘোড়াকে যখন আমরা নিজেরা ব্যবহার করতে পারি, তখন সেই ঘোড়াটা কিন্তু খুব দ্রুত গতিতে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। বাট ঘোড়া যদি আমাদেরকে ডমিনেট করে, তাহলে সেই ঘোড়াটা কিন্তু আমাদেরকে লাগাম থেকে ছুটে যাবে এবং আমাদেরকেই বরং মাটিতে আছড়ে ফেলে দিবে। সো কিভাবে ঘোড়াকে কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, অর্থাৎ প্রযুক্তিকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেটা কিন্তু আমাদের জানতে হবে। এবং এখন থেকেই অভিভাবকবৃন্দের প্রতি আমার অনুরোধ যেন স্টুডেন্টরা যেন এই অনলাইন বা মোবাইল ফোন বা প্রযুক্তি যাই বলি না কেন সব কিছুকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সেটা আপনারা অবশ্যই দেখভাল করবেন ইনশাল্লাহ। তাহলে প্রযুক্তি ওদের জন্য
খারাপ কিছু বয়ে না এনে বরং নতুন সম্ভাবনায় বয়ে আনতে পারে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা মোটামুটি বেশ অনেকক্ষণ ধরে ডিসকাশন করলাম। অনেক অনেক কোয়েশ্চেন আমাদের আঙ্কেল আন্টি এবং স্টুডেন্টের পক্ষ থেকে আমরা পেয়েছি। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি এই কোয়েশ্চেনগুলো আনসার দেওয়ার জন্য। বলা বাহুল্য, একটা ছোট্ট লাইভে আসলে এই একটা ছোট্ট সেশনে এই সকল কোয়েশ্চেনের উত্তর দেওয়া কখনোই সম্ভব হবে না। আপনাদের যে উৎসাহ আগ্রহ, এটা আমাদের নতুনভাবে অনুপ্রাণিত করবে। সামনে এরকম আরও অনেক সেশনে আমরা একসাথে হাজির হব, একসাথে আলোচনা করব ইনশাল্লাহ। আসলে স্টুডেন্টদের যেভাবে ভালো হবে, যেভাবে ওরা নিজেদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে পারবে, সে কথাগুলোই কিন্তু আমরা বারবার বলি, সেই গাইডলাইনগুলোই কিন্তু আমরা বারবার দেওয়ার চেষ্টা করি। আর সেই প্রচেষ্টায় আগামী দিনগুলোতেও অনেক অনেক লাইভে আপনাদের সাথে আবারও দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।